Hello and welcome all to my ইউটিউব চ্যানেল স্টাডি সেতু একাডেমি। আজকের আমরা শুরু করব আমাদের ফার্স্ট টপিক, যেটা হচ্ছে ফোর্স। আজকের 29th নভেম্বর। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে যেটা আমরা দেখব, হোয়াট ইজ ফোর্স। ফোর্স একটা পুশ অথবা পুল, ঠেলা অথবা টানা বল দ্যাট চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর মোশন অফ এ বডি। যেটা একটা বস্তুর স্থিতাবস্থা বা গতিশীল অবস্থাকে চেঞ্জ করে বা করার চেষ্টা করে, তাকেই আমরা ফোর্স বলছি। ফোর্স হচ্ছে ইন্টারাকশন বিটুইন টু বডিজ, মানে দুটি বস্তুর মধ্যে বলের আদান প্রদানকে আমরা ফোর্স বলছি। এক কথায় যদি বলতে চাই, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে। এসআই ইউনিট নিউটন। ভেক্টর কোয়ান্টিটি কেন? ভেক্টর কোয়ান্টিটির কারণ হচ্ছে, যদি একটা বক্স আছে, ধরো, সরি, বক্স আছে, এই দিক থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করো, বক্সটা এদিকেই যাবে। বক্সটাকে যদি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করো, বক্সটা এদিকেই যাবে। বক্সটাকে যদি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করো, বক্সটা কিন্তু এদিকেই যাবে। তাহলে ডাইরেকশনের ওপর ডিপেন্ড করছে। ফোর্স তুমি যেই দিকে অ্যাপ্লাই করবে, সেই ডাইরেকশনের ওপর বস্তুর গতি নির্ভর করছে। তাই জন্যই এটা হচ্ছে ডাইরেকশন আছে। দ্যাটস ওয়াই ইটস ভেক্টর কোয়ান্টিটি। আর ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, ফোর্সের এফেক্টস কি? ফার্স্ট এফেক্ট হচ্ছে স্টার্ট মোশন। ফোর্সটা যে আমরা এখানে যে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইয়ের ফলে বস্তুটা যদি স্থির থাকে তাহলে তার গতি শুরু হবে। আবার বস্তুটা যদি গতিশীল থাকে, যদি আমরা উল্টো দিকে বল প্রয়োগ করি, বস্তুটা যদি অলরেডি গতিশীল থাকে, অলরেডি যদি এই ডিরেকশনে বস্তুটা যাচ্ছে, আমরা যদি ফোর্সটা এই ডিরেকশনে প্রয়োগ করি, তাহলে বস্তুটা গতি বন্ধ হয়ে যাবে। এবারে ধরো, এবারে ধরে নাও চেঞ্জ স্পিড। চেঞ্জ স্পিড মানে কি বলছে, যদি বস্তুটা স্থিতিশীল আছে, সে গতি পেল, তাহলে তার একটা গতিবেগ এলো। গতিবেগ এলো তো, তাহলে তার গতিটা প্রথমে জিরো ছিল, এখন কিছু একটা হলো, চেঞ্জ হলো। আচ্ছা, আবার ধরো বস্তুটা গতিশীলই ছিল। ধরো একটা বল তোমার দিকে 20 কিলোমিটার গতিবেগে আসছে, 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসছে। তুমি ফোর্স প্রয়োগ করলে অপোজিট ডিরেকশনে, তাহলে তার গতিবেগটা হয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার। কেন? তুমি যথেষ্ট ফোর্স দাওনি তাকে থামার জন্য। তার গতিবেগটা পরিবর্তন হলো, 20 থেকে 10 হলো, কমলো, বা যদি থেমেও যায় 20 থেকে 0 হলো। ঠিক আছে, তার গতিবেগটা পরিবর্তন হলো। আবার তুমি যদি তার একই দিকে ফোর্স দাও, ধরো একটা বল আছে, ধরো একটা বল আছে, এইদিকে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তুমি এইদিকেই ফোর্স দিলে, তাহলে এই 20টা বেড়ে যাবে, বেড়ে গিয়ে কত হয়ে গেল? 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেড়ে গেল সেম ডিরেকশনে। তাহলে এটাও চেঞ্জ অফ স্পিড, এটা ফোর্সের জন্য হচ্ছে। আচ্ছা, চেঞ্জ অফ ডাইরেকশন হচ্ছে, চেঞ্জ অফ ডাইরেকশনও হতে পারে। ধরো এই বলটা আছে, এর যদি এই দিক দিয়ে ফোর্স দিই, বলটা যাচ্ছিল এইদিকে, সে কিছুটা বেঁকে যাবে, তার গতিপথটা আবার চেঞ্জ হয়ে যাবে। এদিক থেকে যদি ফোর্স দিই, তাহলে সেটা চেঞ্জ অফ ডাইরেকশন হলো। আচ্ছা, চেঞ্জ অফ শেপ, যখন ধরে নাও কোনো নরম কিছু যেটা সহজে বেন্ড হয়ে যাবে, সাপোজ ধরো একটা কাদামাটির তাল, কাদামাটি, মাটি, তো সেইটাকে তুমি যখন করবে, তার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার শেপটা তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ,
কাদামাটির তাল যদি নিই তাহলে ডিফর্ম অ্যান অবজেক্ট ইউজিং অ্যান অ্যাপ্লাইড ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করলে তার শেপে চেঞ্জ আসতে পারে যদি সেটা খুব বেশি ফোর্স হয়। আচ্ছা, টাইপস অফ ফোর্স, রেজাল্ট্যান্ট ফোর্স প্রথমে, একটা সিঙ্গেল ফোর্স হুইচ প্রডিউসেস সেম এফেক্ট অ্যাজ অল অ্যাক্টিং ফোর্স টুগেদার। মানে ধরো দিস ইজ আ বক্স, ঠিক আছে, মানে এই একটা ফোর্স লাগছে, নিউটন বলেছিলাম আগে। আচ্ছা, এখানে একটা ফোর্স লাগছে, সেম, আর একটা ধরো লাগছে দিক থেকে, আরো একটা ধরো লাগছে এদিক থেকে। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কি হবে? বক্স হলো, তাহলে 6 নিউটন 5 নিউটন, 2 নিউটন 2 নিউটন ক্যান্সেল করে দিচ্ছে একজন আরেকজনকে। দুটো 2 নিউটন যেরকম ভাবে লাগছে, এদিক থেকে 2 নিউটন বল লাগছে, এদিক থেকে 2 নিউটন বল লাগছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওপর থেকে 6 নিউটন বল লাগছে, নিচ থেকে 5 নিউটন বল লাগছে, তাহলে আলটিমেট রেজাল্ট্যান্ট ফোর্স কি হবে? নিচের দিকে 1 নিউটন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার এই ব্যালেন্সড ফোর্স কি হবে? এই যে নেট ফোর্সটা যদি জিরো হয়ে যায়, এই যে 1 নিউটন আছে, দিস ইজ আনব্যালেন্সড ফোর্স, নেট ফোর্স নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। কিছু একটা রেজাল্ট্যান্ট ফোর্স ওর ওপর লাগছে, তো তাহলে সেটা হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। এর জন্য একটা গতি পাবে বস্তুটা, বস্তুটা যদি স্থির থেকে থাকে গতি পাবে, যদি গতিশীল থেকে থাকে তার গতির পরিবর্তন হবে, বন্ধও হতে পারে গতি, মোট কথা অ্যাক্সিলারেশন হবে, তার গতিতে পরিবর্তন হবে, চেঞ্জ ইন মোশন, কজেস অ্যাক্সিলারেশন, মানে কজেস অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ ইন মোশন, ঠিক আছে, মোশনে চেঞ্জ হবে। আর এখানে হচ্ছে নো চেঞ্জ ইন মোশন, ঠিক আছে। এক্সাম্পল কি দেওয়া আছে? টাগ অফ ওয়ার, ইকুয়াল ভার্সেস আনইকুয়াল পুলস, যখন সমান টানাটানি হয় তখন কেউ একজন আরেকজনকে নড়াতে পারে না, কিন্তু যখন একজন বেশি বল প্রয়োগ করে টানছে আর একজন কম, যে কম সে বেশির দিকে চলে যায়, ঠিক আছে, আনইকুয়াল পুল। আচ্ছা, এরপরে এসো ইউনিট, ফোর্সের ইউনিট কি? এসআই ইউনিট বলেছি নিউটন, নিউটনের মানে কি? 1 কেজি/মিটার স্কোয়ার। আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, নিউটন আর ডাইনের সম্পর্ক, এটা তোমাদের আছে অনেক সময় স্কুলের পরীক্ষায়, তো এটার প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 নিউটন মানেটা কি? ফোর্স দ্যাট causes 1 meter/second square acceleration in an 1 kg object, এটাকে বলছে 1 নিউটন ফোর্স। যে ফোর্সটা 1 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন করাচ্ছে একটা 1 কেজির বস্তুতে, তাকে বলছে 1 নিউটন। আচ্ছা, এবার নিউটন টু ডাইনের কনভার্সনটায় আসি। 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার, সরি, 1 কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 1 কেজি মানে কি? 1000 গ্রাম, ইন্টু মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, সেকেন্ড এসআইতেও যা সিজিএসেও তাই হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, 10⁵ হচ্ছে 10⁵ গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, 10⁵ ডাইন, ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে চলো, এরপরে দেখো মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য দেওয়া আছে। মাস হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার যতটা আছে, তার ইউনিট হচ্ছে কেজি, এবং মাস এর স্কেলার কোয়ান্টিটি, কারণ তার কোনো ডিরেকশন নেই। ওয়েট, ওয়েট হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, এসআই ইউনিট হচ্ছে নিউটন, যেহেতু ফোর্স, যেহেতু ফোর্স সেহেতু এটা ভেক্টর, ঠিক আছে।
ফোর্স হওয়ার কারণে ভেক্টর, যেহেতু ফোর্স, ফোর্স আমরা একটু আগে দেখলাম ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ওয়েট যেহেতু ফোর্স ডিউটি গ্র্যাভিটি, তার ইউনিটটাও ফোর্সের সমান সমান নিউটন হচ্ছে, ঠিক আছে, আর নেচারটাও ফোর্সের মধ্যে ভেক্টর। এর ওয়েট আর মাসের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, ওয়েট ইকুয়াল টু এমজি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ফর আর্থ। অবশ্যই পৃথিবীতে আছো তোমরা, তো অন্য গ্রহে যদি কেউ গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তো 9.8 ভ্যালুটা আলাদা আসবে, ঠিক আছে। হিসেবের সুবিধার জন্য অনেক সময় কোয়েশ্চেনে বলা থাকে 10 ধরে নাও, তখন 10 ধরে নিতে হবে। আচ্ছা, এরপর টপিকে আসছি, ইনার্সিয়া অ্যান্ড ইটস টাইপ। টেন্ডেন্সি অফ এ বডি টু রেজিস্ট চেঞ্জ ইন ইটস স্টেট অফ রেস্ট অর মোশন। একটা বডি যখন স্থিতাবস্থায় থাকে, যখন তাকে ফোর্স দেয়া হচ্ছে, সে গতিশীল অবস্থায় যেতে চাইছে না, বাট তাকে যেতে হচ্ছে। কিন্তু এই যে ভেতর থেকে একটা অনিচ্ছা, টেন্ডেন্সি অফ এ বডি টু রেজিস্ট চেঞ্জ, যে স্টেটটায় আছে রেস্ট স্টেট বা মোশন স্টেট, মোশন স্টেটে থাকলে আমরা ফোর্স প্রয়োগ করে তাকে স্টপ করছি, রেস্টে আনছি, বা রেস্ট স্টেটে থাকলে তাকে ফোর্স দিয়ে মোশন স্টেটে নিয়ে যাচ্ছি, এই যে স্টেটের চেঞ্জ হচ্ছে, এটাকে বডি রেজিস্ট করে, যে কোনো বস্তু। তো সেটাকেই বলছে ইনার্সিয়া। ইনার্সিয়া কিসের উপর ডিপেন্ড করে? মাসের উপর। হেভিয়ার বডি মোর ইনার্সিয়া, ঠিক আছে। তিন ধরনের হয় মেনলি, ইনার্সিয়া অফ রেস্ট, বডি রেজিস্টস মোশন। এক্সাম্পল দেওয়া আছে, ডাস্ট ফল হোয়েন কার্পেট সেকেন্ড, যখন বিছানার চাদর বা কার্পেট যখন ঝাড়া হয়, তখন তাতে যে ধূলিকণাগুলো থাকে, সেগুলো স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেতে চায় না, সেই কারণে তারা পড়ে যায়, ধুলোটা ঝেড়ে পড়ে যায়। আর একটা ভালো এক্সাম্পল, যখন বাস স্থির অবস্থা থেকে চলা শুরু করে, আমাদের পা যেটা থাকে সেটা কিন্তু বাসের সঙ্গে চলতে শুরু করে, বাট ওপরের মাথা বা বডিটা যেতে চায় না, সেই কারণে আমরা পিছন দিকে হেলে যাই। আবার সিমিলারলি ইনার্সিয়া অফ মোশন, বডি রেজিস্ট স্টপিং, থামতে চায় না। প্যাসেঞ্জার জার্কস ফরওয়ার্ড ওয়েন বাস স্টপস, বাস যখন স্টপ করে যাচ্ছে, পাটা থেমে যাচ্ছে, পাটা যেহেতু বাসের কন্ডাক্টে আছে, বাসের সঙ্গে যেহেতু কন্ডাক্টে রয়েছে পাটা, পা থেমে যাচ্ছে বাসের সঙ্গে, বাট ওপরে বডি থামতে চাইছে না, এগিয়ে যাচ্ছে, বডি এগিয়ে যাচ্ছে, আমরা ঝুঁকে যাচ্ছি, ঠিক আছে। ইনার্সিয়া অফ ডাইরেকশন, বডি রেজিস্ট চেঞ্জ ইন ডাইরেকশন, মার্চ স্ল্যাশেস ট্যানজেন্সিয়ালি ফ্রম হুইল। এ দেখো, একটা হুইল আছে, ঠিক আছে, এখানে কাদা আছে, ঠিক আছে। এবারে যখনই হুইলটা যাবে, যখন যাচ্ছে, কাদার কি উচিত? যদি এই ইনার্সিয়া না থাকতো, এই এই হুইলের ওপর উঠে ঘুরে যাওয়া উচিত, বাট ও ঘুরতে চাইবে না, ও স্থিতাবস্থাতেই থাকতে চাইবে। ও কি করবে? এইরাম বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাবে, এইখানে লাগছে, লেগেও বেরিয়ে যাচ্ছে ও, আর এখানে উঠতে পারছে না ও, স্থিত ঘূর্ণন অবস্থায় ও যেতে চাইছে না, ডাইরেকশন চেঞ্জ করতে চাইছে না, ও সেম ডিরেকশনেই থাকতে চাইছে, সেই কারণে ট্যানজেন্সিয়ালি ও বেরিয়ে যাচ্ছে, এরকম ভাবে ছিটকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো মেন জিনিসে, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল এর একটা স্টেটমেন্ট, an object continues in its state of rest or uniform motion in a straight line unless acted upon by an external unbalanced force। এই লটা ইনার্সিয়াকে এক্সপ্লেন করে। কি বলছে? একটা অবজেক্ট, একটা বস্তু স্থির অবস্থাতেই থাকে, অথবা ইউনিফর্ম মোশন, মানে তার গতিবেগের কোনো পরিবর্তন হয় না, সমবেগে সরল রেখায় চলতে থাকে। স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশন, সমবেগে সরল রেখায় চলতে থাকে, যতক্ষণ না কোনো বাইরে থেকে তার উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, এক্সটার্নাল আনব্যালেন্সড ফোর্স। বা ব্যালেন্সড ফোর্স প্রয়োগ করে তো কোনো লাভ নেই, ব্যালেন্সড ফোর্স মানে, আনব্যালেন্সডটা কেন ইউজ হচ্ছে? যদি ব্যালেন্সড লেখা থাকতো, ব্যালেন্সড ফোর্স মানে তো সেখানে কোনো ফোর্সই নেই, দুদিক থেকে ধরো বল প্রয়োগ হচ্ছে, এখানে 5 নিউটন, এদিকে 5 নিউটন, তাহলে তো কোনো সেখানে তোমার ফোর্স অ্যাকচুয়ালি কাজ করছে না, অ্যাকচুয়াল কোনো ফোর্স কাজ করছে, সেই জন্য এক্সটার্নাল আনব্যালেন্সড ফোর্স। এক্সাম্পল, বাস ব্রেকিং সাডেনলি, হঠাৎ করে ব্রেক কষে গেলে আমরা সামনে ঝুঁকে যাচ্ছি, দিস ইজ ল অফ ইনার্সিয়া। আচ্ছা, একটা বই টেবিলের উপর রাখা আছে, সেটা কিন্তু কোনো রকম আর নড়াচড়া করছে না, এটাও ল অফ ইনার্সিয়া। একটা রোলিং বল, একটা বল
ঘুরতে ঘুরতে যে থেমে যাচ্ছে কিছু দূর গিয়ে, এটা ল অফ ইনার্শিয়া। ইলেকট্রিক ফ্যান, ইলেকট্রিক ফ্যান চলতে চলতে থেমে যাচ্ছে, এটাও হচ্ছে তার এক্সাম্পল। স্পেস ক্রাফট ইন স্পেস, এগুলো হচ্ছে সব ফার্স্ট ল এর এক্সাম্পল, ঠিক আছে? এরপরে আসো লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। যেহেতু এখানে মাস অ্যান্ড ভেলোসিটি, ভেলোসিটি যেহেতু ভেক্টর, লিনিয়ার মোমেন্টামটাও ভেক্টর কোয়ান্টিটি। আর ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কেজি মিটার পার সেকেন্ড। আর ফার্স্ট ক্রিকেট বল, স্মল মাস, হাই ভেলোসিটি, লার্জ মোমেন্টাম। এটা খুব কম, বাট ভেলোসিটিটা খুব বেশি। মোটামুটি একটা ভালো অ্যামাউন্টেরই মোমেন্টাম জেনারেট করছে। এবার যখন মাসটাও বড়, ভেলোসিটিটাও বড়, তখন সেটা বিশাল বড় মোমেন্টাম হয়ে যায়, ঠিক আছে? যেমন পৃথিবী, বিশাল মাস, বিশাল ভেলোসিটি, বিশাল মোমেন্টাম। আচ্ছা, এবার আসি নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল ম্যাথামেটিক্যাল ফর্মে কি বলছে? এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু ডিপি ডিটি। এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? ডেল্টা পি ডেল্টা টি ইজ টু পি টু মাইনাস পি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এম ভি ওয়ান মাইনাস এম ভি টু টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে? মাস তো কনস্ট্যান্ট একটা স্পেসিফিক কেসের জন্য, মাস কি ডিফারেন্ট হবে? এম ভি টু মাইনাস ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। ভেলোসিটি আপন টাইম, দিস ইজ অ্যাক্সিলারেশন, এম ইন্টু এ। প্রুভ হয়ে গেল। ডেল ভি বাই ডেল টি তো অ্যাক্সিলারেশন, যে কতটা টাইমে কতটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of a body is directly proportional to the applied force and takes place in the direction of the force. মানে এই যে রেট অফ চেঞ্জ ডিপি ডিটি, ডিপি বাই ডিটি, এটা এ করে যে এম এ অবধি এলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা, ঠিক আছে? টোটাল বিষয়টা ফোর্সের সঙ্গে প্রপোর্শনাল। এবার যখন তুমি ইকুয়াল করতে যাবে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, কে এম এ, কে ইকুয়ালস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল কি? মাসকে যদি ডবল করে দাও, মাসকে যদি ডবল করে দাও বা অ্যাক্সিলারেশনকে ডবল করে দাও, যে কোনো একটাকে ডবল করে দিলে ফোর্স ডবল হয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি যদি দুটোকেই ডবল করে দাও, তাহলে ফোর্স 4 গুণ হয়ে যাবে। এটা একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন কমপ্লিটলি। আচ্ছা, এইবারে আসি নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। ধরা যাক, ধরা যাক কোনো এক্সটার্নাল ফোর্স নেই, ঠিক আছে? আমরা কি দেখলাম একটু আগে? ফোর্স ইকুইভ্যালেন্ট টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। তাহলে যদি এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে, তাহলে এই ডিপি বাই ডিটি ইকুয়ালস টু জিরো। তাহলে ডেল পি বাই ডেল টি, সরি, ডেল পি বাই ডেল টি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, পি টু মাইনাস পি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু জিরো হলো। এবার টি টু মাইনাস টি ওয়ান তো জিরো হতে পারে না। টি টু মাইনাস টি ওয়ান যদি জিরো হয়, তাহলে সামথিং বাই জিরো এরার চলে আসবে ক্যালকুলেশনে। তাহলে অবশ্যই পি টু মাইনাস পি ওয়ান জিরো। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? পি টু মাইনাস পি ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে পি টু ইকুয়ালস টু পি ওয়ান। তাহলে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট আসছে। পি যদি কনস্ট্যান্ট আসে, তাহলে এবার ধরো পি যদি কনস্ট্যান্ট আসে, তাহলে এম ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি ইকুয়ালস টু এম ভি একটু আগে আমরা দেখলাম। এবারে আবার দেখো, দুটো কনস্ট্যান্ট মানে দুটো কনস্ট্যান্ট কিভাবে আসতে পারে? ধরো
এখানে দুটো সংখ্যা আছে, 10 ইন্টু 5 ইকুয়ালস টু 50। আচ্ছা, এখানে হচ্ছে 5 ইন্টু 10 ইকুয়ালস টু 50। আচ্ছা, 2 ইন্টু 25 ইকুয়ালস টু 50। এম ভিটা আমার কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। ধরো 5 ইন্টু 10 হয়ে গেল, 1 ইন্টু 50, 1 ইন্টু 50 হলেও তো 50 আসছে। তাহলে এম ভি যখন কনস্ট্যান্ট, এম ভি যখন কনস্ট্যান্ট, তাহলে আমার এমটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে ভি কেও ভ্যারিয়েবল হতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এম ভি কনস্ট্যান্ট রাখছি আমি, এটা 50 50 50 50, এম ভি কনস্ট্যান্ট। এবারে যদি আমি এম কে ভ্যারি করাই তাহলে ভি ভ্যারি হচ্ছে। আর যদি এম কনস্ট্যান্ট থাকে, যদি এমটা কনস্ট্যান্টই থাকে, যদি এম অলওয়েজ আমার ধরে নাও 5 5 5 5, আর এদিকে এম ভিটাও কনস্ট্যান্ট 50 50 50 50, তাহলে এর সঙ্গে তো অলওয়েজ 10 মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে তো অলওয়েজ 10 মাল্টিপ্লাই হবে। তাহলে ভিটাও তো কনস্ট্যান্ট হয়ে গেল। এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভিও কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এম তো আমরা জানি কনস্ট্যান্ট, এম ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর ফর এ স্পেসিফিক কেস, ফর এ সিঙ্গেল কেস। তাহলে ভিও কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট মানেই আমাদের বেরিয়ে গেল নিউটনস ফার্স্ট ল, ফার্স্ট ল অফ নিউটন, ফার্স্ট ল অফ নিউটন বেরিয়ে গেল এক্সটার্নাল ফোর্স থেকে। ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, ফার্স্ট ল ডিরাইভ, হেন্স প্রুভস ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এইটা লিনিয়ার মোমেন্টামের ল অফ কনজারভেশন, ঠিক আছে। তাহলে এর পরের স্লাইডে যাওয়া যাক। নিউটনস থার্ড ল সবচেয়ে সোজা, সকলে মনে রাখতে পারে। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কি পয়েন্টস কি কি আছে? অ্যাক্টস অন ডিফারেন্ট বডিজ, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিট ইন ডিরেকশন। একটা বক্স, ধরো একটা বক্স, ঠিক আছে, তুমি ঠেলছো 5 নিউটন বল দিয়ে। আচ্ছা, এটা কি ঠেলতে তোমার কোনো কষ্ট হয়? বক্সটা যদি ভারী হয় কষ্ট হয় তো। কেন হয়? বক্সটাও তোমার উপর 5 নিউটন বল প্রয়োগ করছে। হ্যাঁ, বক্সটাও করছে, তুমি করছো বক্সের ওপর, বক্স তোমার ওপর করছে, ঠিক আছে। দুটো ডিফারেন্ট বডির উপর অ্যাক্ট করছে। বক্সের যে বলটা ওটা তোমার ওপর কাজ করছে, তোমার যে বলটা বক্সের ওপর কাজ করছে। দুটোর ম্যাগনিটিউড সেম, 5 নিউটন 5 নিউটন, অপোজিট ইন ডিরেকশন, ডিরেকশনটা অপোজিট। এক্সাম্পল কি? গান রিকয়েল, যখন বন্দুক থেকে গুলি বেরোচ্ছে, বন্দুক থেকে গুলি বেরিয়ে গেল, ঠিক আছে, একটা বিশাল গতিবেগে বেরোচ্ছে, বিপরীত গতিতে তোমার এইখানে ধাক্কা লাগছে, বন্দুকটা যে তুমি চালাচ্ছ, ঠিক আছে, বন্দুকটা যে তুমি চালাচ্ছ এইখানে ধাক্কা লাগছে বন্দুকটা এসে। রকেট থ্রাস্ট, রকেটে যখন রকেট সামনের দিকে যাচ্ছে বিশাল পরিমাণে গ্যাস নিচে নির্গত হয়, ঠিক আছে, সেটা ভূমিতে আঘাত করছে, ভূমিতে আঘাত করছে, এদিকে সামনে তোমার রকেটটা উপরের দিকে যাচ্ছে। ওয়াকিং এর ক্ষেত্রেও সেম জিনিস হয়, তুমি ভূমির ওপর বল প্রয়োগ করছো, ভূমি তোমার উপর বল প্রয়োগ করছে, যার ফলে তুমি হেঁটে যেতে পারছো। আচ্ছা, এবারে চলে আসি টাইপস অফ ফোর্স। ফিজিক্যাল, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্সে কি বলছে? রিকোয়ার্স ফিজিক্যাল টাচ, টাচের দরকার আছে। এখানে টাচের দরকার নেই, অ্যাক্টস ইন আ ডিস্টেন্স, ঠিক আছে, সিম্পল কথা। Contact force is a force that acts on an object by direct physical contact. Direct physical contact এর মাধ্যমে কাজ করছে with another body. It is an interaction that occurs at the boundary between two objects. দুটো অবজেক্ট যখন একজন আরেকজনকে টাচ করছে, ধরো this is a door, door, ঠিক আছে, এখানে লেখা আছে পুশ, তুমি ঠেলছো হ্যান্ডেলটা, হ্যান্ডেলটা তুমি ঠেলছো, তাহলে এই যে হাতটা তুমি টাচ করলে, বাউন্ডারি অফ টু অবজেক্ট, দরজাটার বাউন্ডারি কি?
পুশ করার জায়গাটা পুশ করার জায়গাটা তুমি পুশ করছো, তাহলে এই যে দুটো অবজেক্টের বাউন্ডারিতে এই ফোর্সের ইন্টারাকশনটা হচ্ছে। কন্ট্রাস্ট উইথ নন কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্সের সঙ্গে কন্ট্রাস্ট কি বলছে? আনলাইক গ্র্যাভিটি অর ম্যাগনেটিক ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স রিকোয়ার্স দ্য অবজেক্ট টু বি ফিজিক্যালি টাচিং। টাচ করার দরকার হচ্ছে তবে কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে। তুমি একটা দরজাকে টাচ না করে কি সেটাকে পুশ অথবা পুল করতে পারবে? করতে পারবে না তো। তাহলে সেই টাচের দরকার আছে, ফিজিক্যাল টাচিং এর দরকার আছে নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সে সেটার দরকার নেই। টাইপস অফ কন্ট্যাক্ট ফোর্সে কি আসছে? ফার্স্ট হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, অপোজেস দ্য মোশন অর অ্যাটেম্পটেড মোশন ইন ওয়ান সারফেস স্লাইডিং ওভার অ্যানাদার। বুক স্লাইডিং টু স্টপ অন এ টেবিল, সে টেবিল, দিস ইজ এ বুক। যেমনি তুমি স্লাইড করছো, তুমি একটা অ্যাপ্লাই ফোর্স করছো, ফ্রিকশনাল ফোর্স এর এদিকে লাগছে, ফ্রিকশনাল ফোর্স এদিকে লাগছে, এদিকে অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছ, এদিকে ফ্রিকশন লাগছে, ঠিক আছে? Normal force, a support force exerted by a surface on an object to prevent it from penetrating the surface. আচ্ছা, নর্মাল ফোর্সটা দেখো তাহলে এবারে। টেবিল আছে, এবার একটা বই আছে, বইটা নিজের ওজনটা নিচের দিকে প্রয়োগ করছে। টেবিল টেবিল নিজের সাপোর্ট ওপরের দিকে দিচ্ছে। এই সাপোর্টটা যদি টেবিল না দিত, বইটা টেবিল ভেঙে বা বস্তুটা টেবিল ভেঙে নিচে পড়ে যেত, ঠিক আছে? আর টেবিল পুশিং আপওয়ার্ড অন আ বুক রেস্টিং অন ইট, নাহলে বইটা টেবিল ভেঙে নিচে পড়ে যেত যদি টেবিল এই ফোর্সটা না দিতে পারতো, ঠিক আছে? টেনশন ফোর্স, পুলিং ফোর্স ট্রান্সমিটেড থ্রু আ স্ট্রিং, রোপ or cable when it is pushed out from opposite end. একটা স্ট্রিংকে যদি অপোজিট সাইড থেকে টানা হয়, এরকম ধরো টানা হচ্ছে, ঠিক আছে? এখানে একটা পুলি লাগানো আছে, এখানে একটা পুলি লাগানো আছে, একটা ধরো বক্সকে টেনে তোলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে এই এই দড়িটার উপর যে ফোর্স পড়ছে, কি ফোর্স পড়ছে? এই বক্সের ওয়েটটা এই দড়ির ওপর পড়ছে। আর রোপ লিফটিং আ বক্স, ঠিক আছে? বক্সের ওপর এই ওয়েটটা পড়ছে। এবারে এই রোপটা কখন ছিঁড়ে যাবে? যদি এই ওয়েটটা এই রোপটা না নিতে পারে। এই ওয়েটের যে টেনশন ফোর্স, এই যে টেনশনটা যদি এই রোপটা না নিতে পারে বা কেবেলটা না নিতে পারে, তখনই কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স এক্সার্টেড ডাইরেক্টলি অন অ্যান অবজেক্ট বাই এ পার্সন অর অ্যানাদার অবজেক্ট, কিকিং আ বল অর পুশিং আ কার। একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে তুমি সিম্পল এটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করছো, সে চলে যাচ্ছে। অ্যাপ্লাইটা কিভাবে করছো? তুমি টাচিং করে করছো, টাচ করছো, তাকে পুশ করছো, পুল করছো, যা হোক করছো, কিক করছো, টাচ হচ্ছে তবে সেটা এগোচ্ছে বা থামছে, গতিশীল জিনিস হলে। দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স, সিম্পল। এরপর হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স আর ড্র্যাগ ফোর্স, দ্য ফোর্স অফ এয়ার মলিকিউলস রেস্টিং অন দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, রেজিস্টিং অন দ্য মোশন অফ দ্য অবজেক্ট অ্যাজ ইট মুভস থ্রু দ্য এয়ার। যেরকম ভাবে ওটা এয়ার দিয়ে মুভ করে যাচ্ছে, এয়ার মলিকিউলটা তাকে মোশনটাকে রেস্ট্রিক্ট করছে। আচ্ছা, সাপোজ দিস ইজ প্যারাসুট, ঠিক আছে? প্যারাসুট, এই প্যারাসুটটা যখন করে একটা লোক নামছে, একটা লোক যখন নামছে, এয়ার, বাতাসের যে এয়ার আছে, ও এইখানে আটকাচ্ছে, এয়ারটা এখানে আটকাচ্ছে, আটকে একটা মোশনটাকে রেজিস্ট করছে, যেটা দিচ্ছে না। তাই জন্য প্যারাশুট স্লোয়িং আ স্কাই ডাইভার, একটা স্কাই ডাইভার যখন নামছে, প্যারাশুট খুলে যাচ্ছে এবং সে
স্লো ডাউন হয়ে যাচ্ছে। এরপরে আসো নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স কি? যেটা উইদাউট টাচিং কাজ করছে অ্যাট আ ডিস্টেন্স থেকে, উইদাউট এনি ফিজিক্যাল টাচিং অর কন্ট্যাক্ট, কোনো ফিজিক্যাল টাচিং কন্ট্যাক্ট লাগছে না। ইনভিজিবল পুশ অর পুল, পুশ পুল হচ্ছে এখানেও, কিন্তু সেটা ইনভিজিবল, দেখা যাচ্ছে না, কারণ টাচিং হচ্ছে না না। এটাকে আরেকটা কথায় বলছে ফিল্ড ফোর্স। ম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক। চলো ডিটেলে দেখে নেওয়া যাক। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট দ্যাট হ্যাভ মাস। ইট ইজ হোয়াই দ্য অবজেক্টস ফল টু গ্রাউন্ড। দুটো অবজেক্ট M1 M2, দুটো দু রকমের মাস আছে, ঠিক আছে? এদের মধ্যে যে অ্যাট্রাকশন, M1 M2 কে অ্যাট্রাক্ট করবে, M2 M1 কে অ্যাট্রাক্ট করবে, দুজনের যে অ্যাট্রাকশন ফোর্স সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর্থস গ্র্যাভিটেশনাল পুল কিপস আস অন দ্য গ্রাউন্ড অ্যান্ড হোল্ডস দ্য মুন টু অরবিট। আর্থ থেকে মুনের মাস, আর্থের মাস মুনের থেকে অনেক বেশি, সেই জন্য আর্থ কি করছে, মুনকে টেনে রেখে দিয়েছে। মুন আর্থকে টানতে পারছে না। যদি আজকে মুনের মাসটা আর্থের থেকে বড় হয়ে যেত, আর্থ কিন্তু মুনকে প্রদক্ষিণ করে ঘুরতো। উল্টোটা হয়, মুন আর্থকে প্রদক্ষিণ করে ঘুরছে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, নাকি পৃথিবী চাঁদকে। চাঁদ যদি বড় হয়ে যেত, ঠিক আছে, তাহলে কিন্তু পৃথিবী চাঁদের চারদিকে ঘুরতো, ঠিক আছে? সেরম ভাবেই সূর্য সবচেয়ে বড়, সেই জন্য সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে। পৃথিবীর থেকে চাঁদ ছোট, তাই পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে। ওকে, আশা করছি বুঝতে পারছো। আর আমরা এতই ছোট, আমাদের ঘোরাঘুরির কোনো প্রশ্ন নেই, আমরা একদম সিটে আছি। গ্র্যাভিটেশনাল পুল কিপস আস অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে রেখে দিয়েছে। আমরা সামান্য লাফাতে টুকু পারছি না, বেশি লাফাতে আমরা কি পারি? কত দূর লাফাতে পারো তুমি? তুমি কি লাফিয়ে একতলা বিল্ডিং এর ওপর উঠে যেতে পারবে? পারবে না, ঠিক আছে? তো সেইটাই, গ্র্যাভিটেশনাল পুলটা তোমাকে মাটিতে রেখে দিয়েছে। ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স কি? ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন দ্যাট অকার্স বিটুইন ম্যাগনেট অর ম্যাগনেটিক মেটেরিয়াল। একটা ম্যাগনেট যদি থাকে, ম্যাগনেটের সঙ্গে আর একটা ম্যাগনেট, তার যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন, নর্থ সাউথ, একজন আরেকজনকে টানবে, ঠিক আছে? সাউথ নর্থ, এটাও একজন আরেকজনকে টানবে, ঠিক আছে? সরি, এখানটা একটু ভুল হয়েছে। ফোর্স অফ অ্যাট্রাকশন। এবারে সিমিলারলি আমরা যদি দেখি ম্যাগনেটিক ফোর্সে, নর্থ নর্থ, সাউথ সাউথ, তাহলে কি হবে? রিপালশন রিপালশন, রিপালশন রিপালশন, দুজন রিপালশন করবে, কারণ সেম পোল, সেম পোলারিটি, রিপালশন করে যাবে। যেরকম একটা ম্যাগনেট অ্যাট্রাক্ট করছে মেটাল পেপার ক্লিপকে ফ্রম এ শর্ট ডিস্টেন্স, মেটাল পেপার ক্লিপ, টু ম্যাগনেটস অলসো পুশ ইচ আদার অ্যাওয়ে। পুশ ইচ আদার অ্যাওয়েও করতে পারে, অথবা অ্যাট্রাক্টও করতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য পোলারিটি অফ দ্য ম্যাগনেট, ঠিক আছে? এরপরে আসছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি বলছে? A force of attraction or repulsion that exists between any two electrically charged objects. দুটো ইলেকট্রিক্যালি চার্জড অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ও রিপালশন হচ্ছে, সেটাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সিম্পল কথা। পরে আরো ডিটেলে আমরা জানবো এগুলো সম্বন্ধে, প্রত্যেকটা সম্বন্ধে, ম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোস্ট্যাটিক, পরে ডিটেলসে এগুলো সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে? এক্সাম্পল কি? রাবিং আ বেলুন অন ইয়োর হেয়ার। একটা বেলুনকে তুমি তোমার মাথায় ঘষে নিলে, তাতে একটা চার্জ আসছে, সেটা কি করে আসছে, কি হচ্ছে, অনেক তার পেছনে গল্প আছে, সেগুলো আমরা পরে দেখবো। ইউজিং ইট টু পিক আপ স্মল বিটস অফ পেপার। ছোট ছোট বেলুন, বেলুনটা ছোট ছোট বিটস অফ পেপারকে অ্যাট্রাক্ট করছে, যেরকমটা এখানে দেখানো আছে, দেখো, ছোট ছোট বিটস অফ পেপারকে একটা বেলুন অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? কেন না, পেপার গুলো নিউট্রাল, পেপার গুলো কোনো চার্জ নেই, বেলুনটা একটা চার্জ আছে।
যেরকম ভাবে ম্যাগনেট ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করছে, ম্যাগনেট ম্যাগনেটিক মেটেরিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়ালে তো কোনো ম্যাগনেটিক পোলারিটি নেই। লোহা বা মেটাল, তাতে কি কোনো ম্যাগনেটিক পোলারিটি আছে? নেই। কিন্তু ম্যাগনেটের একটা পোলারিটি আছে, ম্যাগনেট তাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করছে, অলওয়েজ অ্যাট্রাকশন। বাট যদি দুটো ম্যাগনেট কাছাকাছি থাকে তখন অ্যাট্রাক্ট হবে না রিপালশন হবে, কাছাকাছি টানবে না দূরে সরাবে, সেটা ডিপেন্ড করছে পোলারিটির উপর। যদি নর্থ সাউথ থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে, যদি নর্থ নর্থ বা সাউথ সাউথ থাকে তাহলে রিপালশন হবে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিকেও সেম। যেহেতু বেলুনটাতে চার্জ আছে আর পেপার গুলোয় চার্জ নেই, তাহলে অলওয়েজ অ্যাট্রাকশন। এবারে যদি দেখা যায় ওইরকম দুটো বেলুনকে পাশাপাশি ঘষে দুটো বেলুনকে যদি কাছে রাখা যায়, তাহলে তাদের মধ্যে সমান চার্জ হলে, যদি দুটোতেই পজিটিভ চার্জ থাকে বা দুটোতেই নেগেটিভ চার্জ থাকে, চার্জ দু ধরনের, এ প্রসঙ্গ বলে রাখি, তো তাহলে তারা দুজনকে রিপালশন করবে। আর যদি একটা বেলুনে পজিটিভ একটা বেলুনে নেগেটিভ থাকে, বেলুন দুটো নিজেদেরকে আকর্ষণ করবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কি, একটা যদি ব্লক থাকে, ব্লক অন টেবিল, তাহলে তার উপর কত রকম ফোর্স আসছে সেইটা আমরা দেখতে পাবো। একটা টেবিলের উপর একটা ব্লক আছে, আচ্ছা, এইদিকে এমজি ফোর্স আসছে, তার ওয়েট, টেবিল তার সাপোর্ট দিচ্ছে, নর্মাল রিয়াকশন, টেবিল সাপোর্ট দিচ্ছে কারণ বক্সটা আছে, এই নর্মাল রিয়াকশন না থাকলে এমজি ওয়েটে ওটা পড়ে যেত নিচে। আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স এদিক দিয়ে আছে, ফ্রিকশনাল ফোর্স এদিক দিয়ে আছে। অ্যাপ্লাই করছো, এই দিয়ে ফ্রিকশন আসছে, এদিক দিয়ে ফ্রিকশন আসছে। ঠিক আছে, আমরা ফোর্স দিক দিয়ে অ্যাপ্লাই করছি, ফ্রিকশন এদিক দিয়ে লাগছে। এবারে ফোর্সের অ্যাপ্লাইটা যদি ছোট হয়, ফ্রিকশনটা যদি বড় হয়, তাহলে বক্সটা এগাবে না, ফ্রিকশনটাকে আটকে রাখবে। একটা আলমারিকে এরকম ভাবে এক আঙ্গুল দিয়ে কি তুমি সরাতে পারবে? একটা আলমারিকে এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিতে পারবে না। কারণ কি? তার ফ্রিকশনটা বেশি। না, ওয়েটের জন্য নয়, আমরা মনে করি আলমারিটার ওয়েট বেশি, ওয়েটের ওপর, হ্যাঁ, এবারে বলবে ফ্রিকশনটা ডিপেন্ড করছে ওয়েটের ওপর, ওয়েটের জন্যই, বাট এই ফোর্সটার জন্য নয়। ওয়েটের জন্য ফ্রিকশনাল ফোর্সটা বাড়ছে, সেটা কিভাবে বাড়ছে পরে দেখবো। ঠিক আছে, কিন্তু আমরা যে একটা আলমারি যখন সরাতে হয়, আমরা কি একটা আঙুল দিয়ে সরাতে পারি? পারি না। কেন পারি না? সেটা না পারার পেছনে কারণ কিন্তু ফ্রিকশনাল ফোর্স, নট ওয়েট। ফ্রিকশনাল ফোর্সটা বেশি বলে আমরা এইটুকু ফোর্স দিয়ে পাচ্ছি না। ফ্রিকশনাল ফোর্সটা কেন বেশি? কারণ ওয়েটের কারণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে সিমিলারলি আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, লাগবে এটা। ইনক্লাইন্ড প্লেনে যদি থাকে একটা বক্স, এরম যে আছে, ঠিক আছে, এইটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, পরে দেওয়াও আছে লিস্টে। ওয়েটটা কিভাবে লাগবে বলো আমাকে, ওয়েটটা এরম লাগবে না ওয়েটটা এরম লাগবে? ওয়েটটা কি হবে? ওয়েটটা কি হবে বল? ওয়েটটা কিন্তু এইটা হবে, ওয়েটটা এইটা হবে, এটা কিন্তু এমজি হবে না। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে দেখবে ইনক্লাইন প্লেনে থাকলে কি হয়। আচ্ছা, চলো এরপরে যাওয়া যাক। কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন তোমাদের দেয়া আছে, এগুলো তোমরা করবে, প্রবলেম হলে টেলিগ্রাম গ্রুপে জানাবে। ঠিক আছে, ডিস্টিংগুইশ মাস অ্যান্ড ওয়েট, ডিফাইন ইনার্শিয়া, এগুলো করবে। গিভ এক্সাম্পল, স্টেট সেকেন্ড ল অ্যান্ড রাইট ফর্মুলা, গান কেন রিকয়েল করে বন্দুকে, পড়িয়েছি। মেনশন থ্রি নন কন্ট্যাক্ট ফোর্স একটু আগেই পড়িয়েছি। ফ্রি বডি ডায়াগ্রাম এটা তোমাদের করতে বললাম, ইনক্লাইন প্লেন। হোয়াই ডাজ রকেট মুভ ফরওয়ার্ড ওয়েন গ্যাসেস এক্সপেল ব্যাকওয়ার্ড? ঠিক আছে, গ্যাসটা পিছনে এক্সপেল করছে, রকেট সামনে যাচ্ছে, কেন হচ্ছে এরকমটা, এটাও তোমরা দেখবে, মানে লিখে প্র্যাকটিস করবে। তিনটে ছোট ছোট কোয়েশ্চেন আছে, খুব ছোট, খুব ছোট ছোট কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো করবে। আর সমস্ত ল এক্সাম্পল যা যা বলেছি টোটাল ক্লাসটা রিভাইজ করবে। ঠিক আছে, এবারে দেখে নিই
লাস্ট রিক্যাপে আজকে কি কি হলো। ফোর্স ইকুয়াল টু পুশ অর পুল ইকুয়াল টু এম এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তিনটে নিউটনের ল হয়েছে, মোমেন্টাম পি ইকুয়াল টু এমভি পড়া হয়েছে, কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স পড়া হয়েছে কমপ্লিটলি, মাস অ্যান্ড ওয়েটের রিলেশন দেখিয়েছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম সম্বন্ধে পড়া হয়েছে। তো এইগুলো নিয়ে মোটামুটি তোমাদের বিগিনার্স লেভেলে ফাউন্ডেশন ব্যাচে ফোর্স সম্বন্ধে তোমাদের এটুকু জানলেই হবে, ফোর্স। এরপরে আরো যা যা বিষয় আছে সেগুলো নিয়ে পরে আবার ক্লাসে দেখা হবে। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। ওকে, আজকের সেশন এই অবধি। তাহলে থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।